বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল দেখছেন তাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের পক্ষে সাদর আমন্ত্রণ। সিডিএফ বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়ন সেবা প্রদানকারী সংস্থাসমূহের একটি ফোরাম বা অ্যাসোসিয়েশন। সদস্য ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের জনবলের দক্ষতা বৃদ্ধি ও সেক্টরের পক্ষে লবিং এবং অ্যাডভোকেসি, গবেষণা পরিচালনা, তথ্য সংগ্রহ ও বিনিময়, সদস্যদের জন্য তহবিলের অন্বেষণ এবং সংস্থান করা ইত্যাদি উদ্দেশ্যে 1992 সালে সিডিএফ প্রতিষ্ঠা লাভ করে। সিডিএফের 32 বছর পূর্তি উপলক্ষে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক একটি ধারাবাহিক আলোচনা চ্যানেল সম্প্রচার করছে। এ ধারাবাহিকের আজকের তথা 17তম পর্বটি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান সিডিএফের সৌজন্যে প্রচারিত হচ্ছে। আজকের আয়োজনে যথারীতি দুইজন অতিথি অংশগ্রহণ করছেন। আমার ডান দিকে আছেন সরকার প্রতিষ্ঠিত সংবিধিবদ্ধ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আর বাম দিকে আছেন অনবদ্য ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিডিএফের নির্বাহী পরিচালক জনাব মিফতা নঈম হুদা। আপনি একজন পেশাদার অর্থনীতিবিদ এবং গবেষক হিসাবে বিগত 22 বছর যাবৎ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণায় সম্পৃক্ত আছেন। বিশ্বব্যাংক, ইউএনডিপি সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও আপনার একাধিক প্রকাশনা রয়েছে। একজন অর্থনীতিবিদ ও গবেষক হিসাবে আপনি অর্থনীতিতে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান সমূহের অবদানকে কিভাবে মূল্যায়ন করবেন? ক্ষুদ্র অর্থায়ন শুধুমাত্র ক্ষুদ্র পর্যায়ে নেই, এটা আসলে ব্যাপ্তি একেবারে জাতীয় পর্যায় থেকে একেবারে সাধারণ মানুষের সঙ্গে, যারা নিম্ন আয়ের মানুষ, যারা আসলে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে মানে ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে যারা আসলে অর্থায়ন থেকে বঞ্চিত, তাদেরকে টার্গেট করেই কিন্তু সেই এত বছর আগে, প্রায় 45 বছর আগে যে আমাদের যে ক্ষুদ্র ঋণের যে যাত্রা শুরু হয়েছে, সেটা কিন্তু এমন একটা এখন অবস্থাতে পৌঁছেছে যে সারা বিশ্বব্যাপী কিন্তু এটা সমাদৃত হচ্ছে এই মডেল। এবং আমরা দেখতে পেয়েছি যে যারা আসলে এই আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে ছিলেন না, তারা কিন্তু এখন এমন একটা জায়গাতে চলে গেছেন যে তারা কিন্তু চাইলেই এই প্রতিষ্ঠানগুলোর থেকে ঋণ এবং নানা রকমের যে টেকনিক্যাল সাপোর্ট, তাদের জীবনযাপনকে পরিবর্তন করে ফেলা, তাদের ভাগ্যের উন্নয়ন, তো সেই কাজগুলো করছেন। তার মানে হলো যে যাদেরকে দেখা যেত না তাদেরকে কিন্তু এখন দেখা যাচ্ছে। নারীরা যারা হয়তো তাদেরকে আমরা অশিক্ষিত হিসেবে দেখতাম, তাদেরকে চিন্তা করতাম যে তাদের দিয়ে কিছু হবে না, তারা হয়তো সমাজের জন্য বোঝাত, কিন্তু দেখা যাচ্ছে যে তারাই কিন্তু উদ্যোক্তা হিসেবে সাফল্য লাভ করছেন। এখানে অসংখ্য যে মাইক্রো এন্টারপ্রাইজ, তারা কিন্তু এই ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোর থেকে তারা ঋণ নিচ্ছে এবং তারা কিন্তু নানা রকমের ব্যবসা বাণিজ্য করছে এবং এতে করে কিন্তু যে একেবারে স্থানীয় অর্থনীতিতে বড় রকমের একটা চাঞ্চল্য তৈরি হচ্ছে এবং এটা জাতীয় পর্যায়ে অবদান রাখছে। এখন তার মানে হলো যে আমাদের যে ন্যাশনাল ইকোনমি এবং লোকাল ইকোনমি, তার মধ্যে যে একটা লিঙ্কেজ তৈরি করা, তো সেই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে কিন্তু এই ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো। জাতীয় অর্থনীতিতে দেখা যাচ্ছে যে প্রায় 14-15% কিন্তু আমাদের জিডিপিতে বিশেষ করে সেটা সরাসরি কিন্তু আর্থিক অবদান রয়েছে। কিন্তু এর বাইরেও আরেকটা জায়গা রয়েছে, সেটি হচ্ছে যে এই মানবিক উন্নয়ন। তো সেই জায়গাতে কিন্তু এই যে নারীর যে এরকম স্বাস্থ্য, তার যে শিক্ষা, তার যে ক্ষমতায়ন, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা অবদান রয়েছে। যেমন তেমনি করে এই যে নারীরা আসলে এখান থেকে ঋণ নিচ্ছেন, তার যে পরিবার, সেই পরিবারে কিন্তু একটা অর্থনৈতিক সচ্ছলতা আসছে এবং তারা কিন্তু নতুন করে স্বপ্ন দেখছেন যে নতুন বাংলাদেশ আমরা এখন চিন্তা করছি যে 2041 সালের মধ্যে একটা স্মার্ট বাংলাদেশ হবে, 2030-এর মধ্যে আমরা এসডিজি যে বাস্তবায়ন করব। তো প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা একটা সম্ভাবনাময় এই মানুষ বা পরিবার হিসেবে তারা আসছেন এবং তারা কিন্তু পুরো দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সামিল হচ্ছেন। তো এইভাবে করে কিন্তু এই পুরো দেশের মধ্যে যে একটা অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে আমি মনে করি যে মানবিক উন্নয়নের যে একটা যাত্রা শুরু হয়েছে, আমি মনে করি যে এই জায়গাটাতে ক্ষুদ্র ঋণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনাব মিফতা নঈম হুদা, সিডিএফের প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মদ ইয়াহিয়া দেশে ও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন এবং এসব সংস্থায় লব্ধ অভিজ্ঞতায় তিনি সিডিএফ প্রতিষ্ঠা করেন। আপনিও বিদেশে লেখাপড়া শেষে বিদেশি সংস্থায় উচ্চ পর্যায়ে কাজ করেছেন। আপনার পিতার মৃত্যুর পর বর্তমানে আপনি এই সংস্থাটির নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করছেন। একজন কিংবদন্তিকে প্রতিস্থাপন বিষয়টি সহজ নয়। এই চ্যালেঞ্জটি কিভাবে আপনি নিয়েছেন? সিডিএফ যখন এস্টাবলিশড হয় 1995 সালে, তখন
আমাদের প্রতিষ্ঠাতা যে হাইপোথেসিস নিয়ে শুরু করেছিল যে মিড-90s কোনো ধরনের গ্র্যান্ট বা ডোনেশন ছাড়া একটা প্রতিষ্ঠানকে একটা ফাইন্যান্সিয়াল সেলফ সাফিসিয়েন্ট পজিশনে নিয়ে আসতে পারে নাকি, সেটা ছিল ওনার মূল লক্ষ্য যখন উনি শুরু করেন। তো ফার্স্ট ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর ওটাই ছিল। প্রায় 10 বছরের মতো লেগেছিল প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল সেলফ সাফিসিয়েন্সি পেয়েছে। শুধু ফাইন্যান্সিংটা ছিল, আমরা এখানে বাংলাদেশের পিকেএসএফ এর মাধ্যমে অর্থায়নের সাহায্য ছিল, প্রতিষ্ঠানের গ্রোয়িং কিউমুলেটিভ সারপ্লাসটা এখানে সাপোর্ট ছিল, এবং মেম্বার সেভিংস অ্যান্ড ডিপোজিটস যেটা হয় সেটা নিয়ে সাপোর্ট সিস্টেম ছিল। তারপরে আস্তে আস্তে যখন গ্রো করে প্রতিষ্ঠানটা স্টেপ বাই স্টেপ, ইনিশিয়াল রাশ অফ ব্রাঞ্চ ওপেনিং বা ফুটপ্রিন্ট নিয়ে কোনো রাশ ছিল না, ওরা স্টেবলভাবে আগাচ্ছিল। তো আমি যখন ডাইরেক্টর হিসেবেও জয়েন করি তখন আমার দায়িত্বটা ছিল যে আর কীভাবে অর্গানাইজেশনটাকে ডাইভার্সিফাই করা যায়, বিকজ এখন আস্তে আস্তে সময়ের সাথে মাইক্রোফাইন্যান্স অ্যাজ আ প্রোডাক্ট এটার বেসটাকে ধরে রাখতে হবে, বাট ওভার দ্য টপ প্রোডাক্টদের মধ্যে নানান ধরনের ইনোভেশন আনতে হবে। তো আমার জন্য মোর ওভ আ লার্নিং কার্ভ ছিল। যখন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পাই ততদিনের প্রতিষ্ঠানের কিন্তু অলরেডি 140টা ব্রাঞ্চ আছে। সো একটা ধরনের একটা স্টেবিলিটি কিন্তু অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে প্রতিষ্ঠানে। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অপরচুনিটি অ্যামং অল দ্য চ্যালেঞ্জেস দ্যাট কেম। দ্বিতীয় পার্ট ছিল যে অবশ্যই ওনার এত বছরের কাজের মধ্যে নিজেকে মাঠের সাথে ইন্টিগ্রেট করার জন্য একটা বড় কাজ ছিল আমার। তো আমি ফার্স্ট 2 ইয়ার্স ওই জায়গাটাতেই ফোকাস করেছি যে আমরা এমন একটা সময় হয়েছে ঠিক কোভিডের ফার্স্ট ওয়েভের মধ্যে উনি চলে গেলেন, আমরা তখন ফোকাস করেছিলাম বেসিক্সগুলোতে। সো মাইক্রোফাইন্যান্সের বেসিক্সের দিক থেকে হচ্ছিল যে কন্টিনিউয়াস মাঠের সাথে যোগাযোগ রাখা, কন্টিনিউয়াসলি ফলো আপগুলো করা, এবং টিম বিল্ডিংটাকে স্ট্রেংথেন করা। আমাদের প্রতিষ্ঠানে আজকে আমরা 29 বছরের পা দিয়েছি, এবং এখন কিন্তু একটা রিসোর্স ট্রানজিশনও হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে। তো সেটা ছিল আরেকটা কি চ্যালেঞ্জ, যেটা নিয়েছিলামও এখনও কন্টিনিউ করছি। কারণ আছে যে অনেক এমপ্লয়িজ ডেডিকেটেডভাবে ওদের 20 বছর 25 বছর প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছে, এখন ওদের রিটায়ারমেন্টের এজ এসেছে অথবা আসতে যাচ্ছে আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে। এই যে এই ভয়েডটা ক্রিয়েট হবে, এটার জন্য আমরা কিন্তু গত 3 বছর ধরে কাজ করতে শুরু করেছি যে রিসোর্স প্ল্যানিংটা যেন স্মুথ ট্রানজিশন হয়। তো এইগুলা হচ্ছিল যে মূল ইয়েটা। আমাদের কিন্তু এখন 226টা ব্রাঞ্চ আছে, আমাদের ওয়ার্কফোর্স স্টাফ যারা পার্মানেন্ট প্রায় 2200 জন আছে। আমাদের যদি কন্ট্রাকচুয়াল স্টাফের কথা চিন্তা করি যারা এডুকেশন অ্যান্ড হেলথের মধ্যে আছে, তাহলে টোটাল প্রতিষ্ঠানে 5300 জন স্টাফ আছে। সো ওদেরকে ম্যানেজ করার জন্য আমাদের যে এভরি লেয়ার অফ রিসোর্স প্ল্যানিং করতে হয় সেই জায়গাটাতে আমরা অনেক ফোকাস করেছি। আমরা ট্রেনিংয়ের জন্য খুব গুরুত্ব দিয়েছি, কারণ এই সময়টাতে গত কয়েক বছর কিন্তু অনেক কিছুই নতুন করে শিখতে হচ্ছে, যতই আমাদের অভিজ্ঞতা থাকুক না থাকুক। পোস্ট কোভিড কিন্তু নানান ধরনের নানান শকস আসছে, নানান কিছুর জন্য আমরা প্রিপেয়ার থাকতে পারছি না। সো এই স্টাফদেরকে অল দ্য ওয়ে থ্রু এভরি ফেজ ওদেরকে রিঅ্যাশিওর করা, ওদের উপরে বারবার রিইনভেস্ট করে ট্রেনিং দিয়ে লিডারশিপ, কমিউনিকেশন অ্যান্ড বেসিক টেকনিক্যাল যে কাজগুলোর প্রয়োজন ওগুলো রিফ্রেশার হিসেবে দিয়ে আমরা ফোকাস করছি। আমি তো যেটা আপনি বলছিলেন আমার ইন্ট্রোডাকশনে, আমি বাটা নামে একটা শু কোম্পানি আছে সেখানে আমি কাজ করতাম। এরপরে রেমেফোর সুপার স্টোর্স লিমিটেড, আগোরা লিমিটেড, ওখানে কাজ করতাম। তো এখানে যখন আমি এই সেক্টরটাতে যখন ইন্ট্রোডিউসড হই, চ্যালেঞ্জের বিষয়টা যতই চ্যালেঞ্জ ছিল না ছিল, আমার দায়িত্ব পাওয়ার প্রথম মুহূর্ত থেকে কিন্তু এক ধরনের একটা ব্লকেট বলবো না, বাট এক ধরনের শিল্ড হয়েছিল। সাথে সাথে সিডিএফের একটা অনেক কন্ট্রিবিউশন ছিল আমাকে গাইড করা, এবং আরও বেশ কয়েকটা 10-15টা বড় বড় প্রতিষ্ঠান যারা আছে ইয়েতে করেছে। আমাদের পিকেএসএফ ফ্রম দ্য ভেরি বিগিনিং প্রতিষ্ঠানের সাথে ছিল, এবং আমার ইন্টিগ্রেশনের সময় ওরা কিন্তু অনেক কন্ট্রিবিউট করেছে। আমাদের রেগুলেটরি বডিও ছিল। জি, কাছে যাব, গ্রাহকদের দ্বার প্রান্তে সেবা প্রদানকারী এসব সংস্থা গ্রাহকদের কাছ থেকে যে সেবা মূল্য গ্রহণ করছে, যেটাকে আমরা সার্ভিস চার্জ বলি, তা নিয়ে কোনো মহল প্রশ্ন তুলছে। আপনি লক্ষ্য করে থাকবেন যে অতি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সকল পর্যায়ে ব্যাংক সুদ হার বাড়িয়েছে, অথচ ক্ষুদ্র অর্থায়নের ক্ষেত্রে সার্ভিস চার্জের হার বাড়ানো হয়নি। একজন খ্যাতিমান গবেষক, একজন উন্নয়ন চিন্তকের দৃষ্টিতে আপনি বিষয়টি কীভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর, তো সেখানে এই যে তার যে কস্ট, তো সেই কস্টটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং আমরা আসলে অনেকটা বাধ্য হয়েছি যে বিশ্ব অর্থনীতির যে এখন
টালমাটাল অবস্থা এবং দেশের ভিতরে যে মূল্যস্ফীতি রয়েছে, এটার কারণে আসলে ব্যাংকগুলোকে একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি তো সেগুলো বাস্তবায়ন করতে হচ্ছে এবং আইএমএফও এই সেদিকেই আসলে ইন্ডিকেট করছে এবং তাদের সাজেশনগুলো সেরকম। তো এখন এই অবস্থায় আসলে যারা ক্ষুদ্র ঋণের গ্রাহক, তো তাদের জন্য তো বিষয়টা খুব কঠিন যে যদি তাদের সুদের হার বা সার্ভিস চার্জ বেড়ে যায় তাহলে তার আসলে অর্থায়ন যতটুকু হবে ততটুকু তারা নিতে পারবেন কিনা। এখন এটা একটা বড় চিন্তার বিষয় এবং আমি মনে করি যে এই জায়গাতে আসলে কথাবার্তা হয়তো আছে, কথাবার্তা কোন জায়গাটাতে নেই, যে কোনো ভালো কাজ করতে গেলে কিন্তু নানা রকমের কথাবার্তা আসবে এবং সেইগুলো অনেককেই শুনতে হচ্ছে। এবং দুঃখজনক হলেও সত্য যে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো তারা যে এত রকমের কাজ করছেন, সেখানে উন্নয়নের কাজ এখন স্থানীয় পর্যায়ে তারা আসলে ক্ষমতায় করছেন, নারীদেরকে স্বাস্থ্য শিক্ষা এবং বিশেষ করে যে ট্রেনিং এগুলো দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে আসলে তারা স্কলারশিপও দিচ্ছেন অনেক ক্ষেত্রে পরিবারের সন্তানদেরকে। তো এখন এই সমস্ত জায়গাতে কিন্তু নানা রকমের খরচ আছে। এখানে একটা খরচ হচ্ছে এক্সপ্লিসিট কস্ট, আর কতগুলো আছে ইমপ্লিসিট কস্ট, যেগুলো আমরা আসলে ইন কাইন্ড ইন্টারভেনশনের দিকে যাচ্ছি, সেখানে কিন্তু এই খরচগুলোকে আমরা ধরছি না। তো এখন এই জায়গাটাতে আসলে কয়েক মাসের মধ্যে এই ব্যাংকগুলোতে এখন সুদের হার প্রায় 5 থেকে 6% পয়েন্টে বেড়ে গেছে, মানে এখন কিন্তু এখন সুদের হার প্রায় 15%। তো সেই জায়গাতে কিন্তু এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো তাদের সার্ভিস চার্জটা বাড়ায়নি। তার মানে হচ্ছে ইন রিয়েল সেন্স যে যদি আমরা ধরি যে এই যে এখন ইনফ্লেশনের রেটটাকে যদি অ্যাডজাস্ট করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে এই সার্ভিস চার্জের যে রিয়েল টার্ম সেটা কিন্তু কমে গেছে। তাহলে সেই অর্থে কিন্তু এখন আমি মনে করি যে আসলে এই যে ক্ষুদ্র ঋণ সেটা কিন্তু অনেকটাই সুলভ এই সাধারণ মানুষের কাছে বা একেবারে যারা দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে যেহেতু এই যে ট্রেডিশনাল ফাইন্যান্সিং সেক্টর যেটা ব্যাংক যেগুলোকে আমরা বলি, তো সেখানে কিন্তু যেতে আসতে খরচ হয়, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সেটা অপারেট করা, এগুলো তো নানা রকমের কস্ট ইনভলভ এবং সবাই কিন্তু এখান থেকে সুবিধাটা পাচ্ছেন না। দরিদ্র মানুষ যদি গিয়ে সুবিধাটা পেতেন তাহলে একটা কথা ছিল, সেখানে যেহেতু পাচ্ছেন না, তো সুতরাং এই যে এই জায়গাটা গ্যাপ যেটা পূরণ করছে আমাদের মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলো, তো তারা যে সার্ভিসটা দিচ্ছে সেটা কিন্তু আসলে এটাকে আর্থিক মূল্যে বিবেচনা করা যাবে না, তাদের এটা সামাজিক দায়বদ্ধতা হিসেবে তারা নিচ্ছেন, তারা উন্নয়নের জন্য যাচ্ছেন ওই মানুষদের কাছে। আমি মনে করি যে এই জায়গাগুলো যদি চিন্তা করি, এবং আরেকটা বিষয় হচ্ছে যে একেবারে গ্রাসরুটস লেভেলে আসলে এই সার্ভিসগুলো দেওয়ার কিন্তু অনেক খরচ আছে, ওই খরচটা হবে বলেই কিন্তু ওই ব্যাংকগুলো এখানে যেতে চায় না। তো সুতরাং আমি মনে করি যে সত্যিকার অর্থেই যে যদি প্রকৃত খরচটা ধরি, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আসলে ব্যাংকের তুলনায় কিন্তু অনেক কম এই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোতে। অশেষ ধন্যবাদ আপনাকে। এবার সুধী দর্শক, এখন চলুন সিদিবের কার্যক্রমের উপরে একটি ভিডিও চিত্র দেখে আসি। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যন্ত অঞ্চলের এক নিভৃত গ্রাম থেকে স্বল্পবিত্ত ও বিত্তহীন জনগোষ্ঠীকে ছোট ছোট দলে সংগঠিত করে সঞ্চয় ও ঋণদান কার্যক্রম পরিচালনার মাধ্যমে 1995 সালে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদিপের যাত্রা শুরু। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নিরক্ষরতা দূরীকরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সিদিপের একটি উল্লেখযোগ্য কার্যক্রম। ঋণদান কর্মসূচির মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি সিদিপের বিশেষ লক্ষ্য। উন্নয়ন কর্মকাণ্ডে পুরুষের পাশাপাশি নারীদের শতভাগ অংশগ্রহণে বিশ্বাসী সিদিপ নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে থাকে। আমি সিদিপ মহিলা সমিতির একজন সদস্য। আমি আগে অসচ্ছল ছিলাম, ঋণ নিয়ে আমরা ব্যবসা দিছি, কুশারির ব্যবসা করতেছি। প্রথম 20,000 টাকা ঋণ নিছি, এখন 60,000 টাকা ঋণ নিয়ে একটু বড় করছি, এখন একটু সচ্ছল ভাবে আর কি চলাফেরা করতে। দ্বীপ সমিতি থেকে 40,000 টাকা ঋণ নিয়ে আমি এই ব্যবসা শুরু করি। বর্তমানে আমার 100 শ্রমিক, 50টা মেশিন আছে, আর আমি মালয়েশিয়া, দুবাই, সৌদিতে মাল রপ্তানি করি। আমার আগে একটা মেশিন ছিল, এখন সিদিপ থেকে লোন নিয়ে আমি আমার ব্যবসাটা আরো বড় করতে চাই। বিদেশ ছিলাম, বিদেশ থেকে আসার পরে 4টা গরু দেওয়া শুরু করছি, এখন আমার 27টা গরু। প্রতিদিন আমি 180 লিটার দুধ পাই, এইটা এখানে আমার সেল হয়ে যায়। সিদিপ থেকে 3 লক্ষ টাকা নিয়ে এটাকে আমি আরো বড় করছি, ইনশাল্লাহ আরো বড় করবো আমি। 25 থেকে 45,000 টাকা ছিল, 2011-তে ঘরের ব্যবসা শুরু করি। সিদিপ থেকে 2 লক্ষ টাকায় না আমার ব্যবসার সাথে যুক্তি করে এই ঘরের ব্যবসা 2011-তে স্টার্ট করছি। এই পর্যন্ত আল্লাহ দিলে ঘরের ব্যবসার মধ্যে যাই আছে প্রায় 1 কোটি টাকার মতন আছে।
আমি একজন গৃহিণী, শ্রীদ্বীপে সদস্য। ওখান থেকে আমি সোলার নিছি। আগে কুপি জ্বালাইয়ে লেখাপড়া করতে খুব অসুবিধা ছিল, এখন এই সোলার লওয়ার কারণে আমার বাচ্চাগুলো লেখাপড়া করতে খুব সুবিধা হইতেছে, খুব ভালোভাবে চলতেছে। সিদ্বীপ মূলধারার মানসম্মত শিক্ষাকে শহরের বাইরে সুলভ করার উদ্দেশ্যে সিদ্বীপ মডার্ন স্কুল নামে 2012 সাল থেকে আনুষ্ঠানিকভাবে স্কুল কার্যক্রম শুরু করে। শিক্ষাদানের ক্ষেত্রে কম্পিউটার, মাল্টিমিডিয়া ও আধুনিক প্রযুক্তির ব্যবহার স্কুলের বিশেষ কার্যক্রম। ক্ষুদ্র অর্থায়ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো শুধু ক্ষুদ্র অর্থায়নই নয়, বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড জড়িত রয়েছে, যেমন জলবায়ু পরিবর্তন, এসডিজি অর্জন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, এটা আলোচনা হয়েছে, আবাসন, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ইত্যাদি অনেক অনবদ্য সেবা প্রদান করে থাকেন। এ ব্যাপারে আপনার সংস্থার অবদান ও অভিজ্ঞতাটা কি? যেমন ডক্টর মাহফুজ বলছিল যে মাইক্রোফাইন্যান্সের বাইরেও কিন্তু অনেক প্লাস অ্যাক্টিভিটিস হচ্ছে। তো আমরা প্রাইমারি স্কুল ড্রপ আউট পুরো ন্যাশনালি সাপোর্ট করার জন্য আমরা কিন্তু একটা এডুকেশন সাপোর্ট সিস্টেম করেছি। সেখানে আজকে আমাদের 2700টা সেন্টার আছে, 58,000 স্টুডেন্ট আছে, এবং এগুলা টিচিং করানো হচ্ছে কিন্তু কমিউনিটি ফিমেলসদেরকে দিয়ে। আপনাদের এই অভিজ্ঞতাটা অন্যান্য মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনে রেপ্লিকেটেড হয়েছে। জি জি। তো এবং এই ফিমেলদেরও কিন্তু এখান থেকে একটা ইয়ে হয়েছে, যেখানে যে ওনারা কিন্তু হয়তো বা গ্রামে কোনো বাসায় থাকতেন বা কোনো কিছু করতেন না, এখন কিন্তু ওদের একটা সোশ্যাল ক্যাপিটালও রেজ হয়েছে। ওনারা কিন্তু এখন ওদের এলাকার মধ্যে তারা হচ্ছে টিচার। সো ওনারা এটা করছেন। এর বাইরেও আমরা যেটা কাজ করেছি যে আদার দেন প্রাইমারি স্কুল টিচিং, আমরা মাসে একবার ওদেরকে প্রকৃতি পাঠে নিয়ে যাই, যে ওরা মাঝে মাঝে এভরি মান্থ একটা ডিফারেন্ট থিমে গাছপালা বা ফুল শেখা এগুলো নিয়ে কাজ করে। ক্লাইমেট চেঞ্জ থেকে। এবং আমরা স্বাস্থ্যসেবা করছি। আমাদের কোনো প্রতিষ্ঠানের কোনো হাসপাতাল বা ক্লিনিক নাই, বাট আমরা যেটাতে ফোকাস করি যে প্রাইমারি হেলথ কেয়ারটা বুঝিয়ে দেওয়া। আমরা মেডিকেল ক্যাম্পস করি। আমাদের ব্রাঞ্চে একটা স্যাকমো প্লেস করা আছে, হেড অফিসে 3 জন MBBS ডক্টর আছে যারা এটা পুরো অপারেশনটা গাইড করে। কারণ গ্রামে অনেক সময় হয় যে ওরা একটা অসুস্থতায় ফিল করছে। আমরা একটা ক্যাম্পের উদাহরণ দিই, হাজব্যান্ড ওয়াইফ আসছে, বললো যে ওনার স্ত্রী বারবার ডিজি ফিল করছেন, তো জিজ্ঞেস করেছে আপনি কী করেন, উনি শরবত খেয়েছেন। তো আমাদের এখানে ডায়াবেটিস মাপার জন্য একটা ব্লাড সুগার নেওয়ার জন্য একটা সেবা আছে, গিয়ে দেখা গেল যে ওনার 29 ডায়াবেটিস। সো আমাদের সার্ভিস ওখানে যায়, ওখানে গিয়ে আমরা ডাইরেক্ট করে আপনার এরকম স্পেসিফাইড ডক্টরের কাছে যেতে হবে। আরেকটা জিনিস, গত কয়েক বছরে আপনি যেটা দেখবেন যে রিডিংয়ের হ্যাবিটটা কমে যাচ্ছে, বাচ্চারা বেশি স্ক্রিন সেন্ট্রিক হয়ে যাচ্ছে। আমরা গত অর্থ বছরে আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের নামে একটা মোহাম্মদ ইয়াহিয়া মুক্ত পাঠাগার খুলেছি, যেখানে আমরা একটা রিডিংয়ের চর্চাটা খুলতে চাই। এখন পর্যন্ত আমরা 29টা ব্রাঞ্চে করেছি। আশেপাশে স্কুলের মধ্যে ছোট্ট একটা লাইব্রেরি, ওদের সবারই লাইব্রেরি আছে, আর এটাতে আমরা বাচ্চাদের জন্য গিভ অ্যান্ড টেক করতে পারি টিচারদের মাধ্যমে। সো দে ডোন্ট হ্যাভ টু রিটার্ন দ্য বুক, ওরা নিয়ে গেলে নিয়ে যাবে, ফেরত দিলে যে কোনো একটা বই ফেরত দিতে পারে। আর টিচাররা প্রতি মাসে গিয়ে কমিউনিটি থেকে বইস কালেক্ট করে ওখানে ওরা ইয়ে করে, কন্ট্রিবিউট করে। এই মুহূর্তে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি আগামী 7-8 বছরের মধ্যে আমাদের অর্থনীতি আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতে সামনের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে এবং সম্ভাবনা যেগুলো আছে সেগুলোকে বাস্তবায়নের জন্য এমআইগুলোর কাছে আপনার প্রত্যাশা কী? এলোকে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য করণীয়গুলি বা কী হতে পারে? আসলে সামনের দিনগুলোতে মূলত 3টি চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে বা সমাজে। একটি হলো যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন, এরপরে কিন্তু অর্থনীতিতে একটা চ্যালেঞ্জ আসবে, মানে আমাদের এক্সপোর্ট সেক্টর কিছুটা শকের মধ্যে পড়বে এবং এতে করে পুরো অর্থনীতির একটা রিঅর্গানাইজেশন দরকার, এটা একটা। দ্বিতীয়ত যেটি, সেটি হলো যে আমাদের যে টেকসই উন্নয়ন লক্ষ্য সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে তো এখন অর্থায়নের এখনও চ্যালেঞ্জ রয়েছে। তো এখন 2030-এর মধ্যে আমাদের অনেকগুলো ইন্টারন্যাশনাল গোল বা কমিটমেন্ট সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে। আর তৃতীয় যেটি, সেটি হচ্ছে যে 2031 সালের মধ্যে আমরা একটা উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে চাই। তো এই ধরনের যে ন্যাশনাল মাইলস্টোনগুলো আছে, তো সেগুলোর জন্যে যে আসলে একটা বড় কাজ কিন্তু যে SDG 1 যেটাকে বলে আর কি, যে আমাদের ন্যাশনাল প্রায়োরিটি টার্গেট 1, যে সেখানে লিভ নো ওয়ান বিহাইন্ড। মানে এই যে যারা ক্ষুদ্র ঋণের যারা গ্রাহক, তারা কিন্তু সমাজের বঞ্চিত শ্রেণী, তারা কিন্তু এই যে ট্রেডিশনাল ফাইন্যান্সিং বা ট্রেডিশনাল যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি তার মাধ্যমে তারা কিন্তু মানে অন্তর্ভুক্ত হননি। তো তাদেরকে আসলে কীভাবে নিয়ে আসা যাবে আরও বেশি করে, তো সেইটা একটা চিন্তা করো এবং সেইভাবে টার্গেট করে, মানে টার্গেটেড অ্যাপ্রোচে যে মাইক্রো ফাইন্যান্সিং ইনস্টিটিউশন কীভাবে আর একটু লিঙ্কড হবে, তো সেটা একটু চিন্তা করতে হবে।
সার্ভিসের ক্ষেত্রে নতুন নতুন প্যাকেজ তৈরি করতে হবে। বিশেষ করে এই মুহূর্তে আমাদের দেশে কিন্তু ওয়াশ সেক্টরে, আমি পার্টিকুলারলি একটা সেক্টরের কথা বলবো এই কারণে যে এই সেক্টরটা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। মানে আমরা কিন্তু ওই যে সেফলি ম্যানেজড ওয়াটার, সেফলি ম্যানেজ স্যানিটেশন, হাইজিন, এই জায়গাগুলোতে যাইনি, কিন্তু আমাদের কাভারেজটা বেশি। তো এখন ওইটার জন্য বিপুল ইনভেস্টমেন্ট দরকার। তো এখন ওইটা আবার একটু লোকাল বেসড হতে হবে আর কি। তো সেই জায়গাতে আমি মনে করি যে গভর্নমেন্টের ইন্টারভেনশন আছে, কিন্তু আসলে এই যে এমএফআইগুলো তাদের যে সোশ্যাল কন্ট্রিবিউশন যে জায়গা, তো সেইখানে নতুন নতুন কিছু পাইলটিং প্রজেক্ট করতে পারে, একেবারে হার্ড টু রিচ এরিয়াতে যেতে পারে। তো এইটা একটা, আর ক্লাইমেট চেঞ্জের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলার জন্য আমি মনে করি যে নতুন ধরনের কিছু ফাইন্যান্সিয়াল প্যাকেজ দরকার। অলরেডি যেগুলো আছে সেগুলো তো স্কেল আপ করতে হবে। এর পাশাপাশি এই নতুন নতুন ধরনের আমরা দেখতে পাচ্ছি যে ড্যামেজ হচ্ছে, লস হচ্ছে, তো সেগুলো আবার সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। তো কিছু কিছু এমএফআই তারা কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্ট দিয়ে থাকে, অনেক সময় কাউন্সিলিং দেয়। আমি মনে করি যে এটাকে আরেকটু স্কেল আপ করা দরকার, আরেকটুখানি একেবারে হার্ড টু রিচ এরিয়াতে গিয়ে অনেকেই এখন এই সার্ভিসগুলো থেকে বঞ্চিত, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আমি মনে করি যে ফাইনালি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই মাইক্রো ফাইন্যান্স সেক্টরের আসলে একটু মার্কেট ওরিয়েন্টেশন দরকার। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে কি যে তারা অনেকেই হয়তো তারা বিভিন্নভাবে তারা ফাইন্যান্সিং করছেন, তারা বিভিন্ন তারা রোলিং যে ফান্ডগুলো আছে সেগুলো দিয়ে করছেন, কিন্তু আসলে বাজার ব্যবস্থায় যে একটা সুবিধা রয়েছে এবং তার যে প্রয়োজন রয়েছে সেটা একটু চিন্তা করা দরকার। এবং আসলে প্যাকেজগুলো এবং সার্ভিস চার্জ এমনভাবে করা দরকার যাতে করে এটা আস্তে আস্তে ব্রেক ইভেনের দিকে যায়। এবং মানে সবার কথা বলছি না, কেউ কেউ হয়তো সেলফ আপনার সেন্টার্ড বা সেলফ সাফিসিয়েন্ট, কিন্তু অনেকেই আছে যারা আসলে বিভিন্নভাবে নির্ভর করে অন্য কোনো সংস্থার উপরে। আমি মনে করি যে মার্কেট বেসডে যাওয়াটা সাস্টেনেবিলিটির একটা বড় ধাপ, সেই জায়গাতে আমাদের যেতে হবে। থ্যাংক ইউ। আমরা একটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি এবং এটা অর্জনে ডিজিটাল ট্রান্সফরমেশনের কোনো বিকল্প নেই। ক্ষুদ্র অর্থায়ন ব্যবস্থাকে ডিজিটাইজড করণে ক্ষুদ্র অর্থায়ন সংস্থাগুলো নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আপনার সংস্থার সিডিবের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো কি? প্রথমত আমাদের এখানে আমরা 100% অ্যালাইন্ড স্মার্ট বাংলাদেশ প্ল্যানটা নিয়ে এবং কনসেপ্টটা নিয়ে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এই সেক্টরে যেটা সবসময় মনে রাখতে হবে, ডিজিটাইজেশনটা কতটুকু করা উচিত বা অটোমেশনটা কতটুকু করা উচিত। আমরা কখনো মিসআন্ডারস্ট্যান্ড করতে পারবো না যে সদস্যের সাথে কন্ট্যাক্টটা ছড়িয়ে দেওয়া। ইটস হাই টাচ একটা সেক্টর এবং হাই টাচ কন্টিনিউটি রাখতে হবে। আমাদের প্রতিষ্ঠানে যদি উদাহরণ দিই, আমরা অনেক ধরনের ডকুমেন্টেশন বা প্রসেস অটোমেশন করেছি। আমরা যত সব পদক্ষেপ নিতে যাচ্ছি, এখন আমরা অলরেডি শুরু করেছি যে ট্রানজ্যাকশন ট্রান্সপারেন্সি, কারণ যেন একটা সদস্য সে জানতে পারে তার কবে বকেয়া ডিউ বা কত টাকা বকেয়া ডিউ, অথবা তার যদি সে সেভিংস করে থাকে তার সেভিংসটা কত টাকা হয়েছে, এটার ব্যালেন্সটা যেন সে জানতে পারে। এই ট্রানজ্যাকশন ট্রান্সপারেন্সিটা হচ্ছে ওয়ান ওয়ে অফ অটোমেশন। আরেকটা হচ্ছে যে আমাদের যে ব্যাক এন্ড একটা ঋণ প্রস্তাবকে করতে গিয়ে যে ধরনের ডকুমেন্টেশন এবং যে সময় চলে যায়, সেখানে কিন্তু আমাদের ফিল্ড অফিসাররা যারা একদম ফিল্ডে কাজ করে তাদের কিন্তু প্রোডাক্টিভিটি অনেক কমে যায়। কারণ এখন 20 বছর বা 25 বছর আগের মতন একটা সদস্য যে আগে ঋণটা নিয়ে কাজে করতো, ওরাও কিন্তু এত সময় দিতে পারে না। সমিতিতে আসলেও এতক্ষণ আগের মতো সময় দিতে চায় না, তাড়াতাড়ি চলে যেতে চায়। সো আমাদের নানান স্টেপস নেওয়া হচ্ছে বের করার জন্য যেন ফিল্ড অফিসার আরও মাঠের টাইম দেওয়ার সময় পায়। আমরা অনেক ধরনের কালেকশনসও শুরু করেছি, যেটা আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা বিকাশ নগদ উপায়ের সাথে কাজ করছি। আমরা অলসো এই বছর জাস্ট কয়েক মাস আগে বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স সেক্টরে, ব্যাংকিং সেক্টরে অনেক আগে আসছে, বাট মাইক্রো ফাইন্যান্স সেক্টরে ছিল না, দ্য সিআইবি যেটা। তো এটাও যখন অন্যান্য প্রতিষ্ঠান অনবোর্ড হতে শুরু করবে, তখন দেখবেন যে এখানেও আরও অনেক ধরনের ক্ল্যারিটি আসবে। লাস্টলি যেটা বলবো, যে এখন অনেক ধরনের নতুন প্রোডাক্টও অনেক ধরনের অ্যানালাইসিস অ্যান্ড ট্রেন্ডের প্রয়োজন, যেটা আমি আগে বলছিলাম আপনাকে, যে অনেক ধরনের শখের মাধ্যমে যাচ্ছি আমরা। সো আমরা অনেক সময় অনেক কিছু ফেস করছি এখন, যেটা আমরা প্রভিশন করে বা ফোরকাস্ট করেও তাও দেখি এর চেয়ে বেশি একটা কোনো ইম্প্যাক্ট আসছে। সেটার জন্য এখন কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে আসছে যে কন্টিনিউয়াসলি ট্রেন্ড অ্যানালাইসিস অ্যান্ড ডেটা নিয়ে স্টাডি করা। সো এই অ্যাসেসমেন্টগুলোর জন্য আমাদের প্রিপারেশন আছে। চ্যালেঞ্জ, জাস্ট একটা লাস্ট যে পয়েন্টে যেতে পারি, চ্যালেঞ্জগুলো যেগুলো হতে হবে, যে আমাদের রিসোর্সগুলোকে রেডি করতে হবে, যারা হয়তো বা ডিজিটালি এতদিন লিটারেট ছিল না। সো ওগুলোর জন্য ব্যাক এন্ড অনেক ধরনের এখন আমরা যেটাকে হাই কস্ট মনে করতে পারি, ওটা অ্যাকচুয়ালি একটা ইনভেস্টমেন্ট। লং রানে এটা কিন্তু সুন্দর করে একটা সুন্দর ইনভেস্টমেন্ট হিসেবে রিটার্ন আমরা পাবো। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আকাশচুম্বী বলা চলে এখন এই মুহূর্তে, অথচ জামানতবিহীন ক্ষুদ্র অর্থায়ন খাতে খেলাপি ঋণের পরিমাণ মাত্র 2 to 3%।
কোভিড-19 সময় থেকে ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহ বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি সংস্থাসমূহ তহবিল সংকটে ভুগছে, এ বিষয়ে আপনার অনুধাবনটা কি? এই মুহূর্তে যারা হচ্ছে বিশেষ করে বড় যারা গ্রাহক, মানে ব্যাংকগুলোর গ্রাহক, প্রায় 1/4 তারা কিন্তু আসলে এখন খেলাপি। এবং এসএমইর ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রায় 94-95% মতো তারা কিন্তু আসলে রিপে করছেন। কিন্তু এসএমইর ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যে সেখানে কিন্তু সবাই আসলে ঋণ পাচ্ছেন না, কিন্তু এসএমইর একটা বড় অংশ কিন্তু আবার ক্ষুদ্র ঋণ সংস্থার কাছ থেকে ঋণ নিচ্ছেন, মাইক্রো ফিন্যান্স, হ্যাঁ, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর কাছ থেকে ঋণ নিচ্ছেন। এখন পুরো বিশ্ব অর্থনীতিতে কিন্তু একটা টালমাটাল অবস্থা রয়েছে, এবং কোভিড-19 এবং এরপরে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এখন মধ্যপ্রাচ্যে একটা অশান্তি চলছে, তো সব মিলিয়ে কিন্তু এই যে পুরো ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে গেছে পুরো বিশ্ব অর্থনীতি। এই অবস্থায় আসলে যে সমস্ত ক্ষুদ্র অর্থায়নকারী ক্ষুদ্র প্রতিষ্ঠান এবং মাঝারি প্রতিষ্ঠান যারা রয়েছেন তারা কিন্তু বড় রকমের চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছেন। তো এই অবস্থায় আমি মনে করি যে তাদের তো যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো বন্ধ করলে চলবে না, তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে, এই যে আর্থিক অন্তর্ভুক্তি ব্যাহত হবে, যারা দরিদ্র মানুষ, যারা আশাহত মানুষ, সেই মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবেন? তো সুতরাং কাজগুলো করতে হবে। এখন এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের একটা বিশেষ নজর দেওয়া দরকার আছে এই জায়গাতে। তার কারণ আমরা যে সমস্ত খাতগুলো, যেমন কোভিডের সময় দেখলাম যে আরএমজি সেক্টর বিশাল একটা সহায়তা পেল। তো আমি মনে করি যে এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো তো সমাজের জন্য এত কাজ করছেন, দারিদ্র্য বিমোচনে, তারপরে যে তাদের মানবিক উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, সেগুলোর জন্য তাদের এত কাজ। তো তাদের জন্য কোনো একটা ফান্ড, স্পেশাল ফান্ড তৈরি করি না কেন আমরা? তো সেখানে বাংলাদেশ ব্যাংকে গিয়ে আসতে পারে, এবং সেক্ষেত্রে সহজ শর্তে কম সুদের এই ছোট প্রতিষ্ঠানগুলো, মাঝারি যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো, তাদের জন্য যদি অর্থায়নের ব্যবস্থা করা যায় যাতে ধীরে ধীরে তারা এই সংকটটা কাটিয়ে উঠতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আবার এই ক্ষুদ্র ঋণ যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোর মধ্যে একটা গতি সঞ্চার হবে। আজকের অতিথিদের কাছ থেকে আমরা ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠান সমূহের অবদান ও চ্যালেঞ্জ সমূহ সম্পর্কে অনেক মূল্যবান বক্তব্য শুনলাম, জানলাম কিভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই সমূহ ভূমিকা রেখে চলেছে। এই বিষয়ে আগামীতে বিশিষ্টজন, ক্ষুদ্র অর্থায়নের সাথে সম্পৃক্ত অন্যদের কাছ থেকে আমরা আরও শুনবো বলে আশা করছি। ডক্টর মাহফুজ কবির এবং জনাব মিফতা নাইম হুদা, মূল্যবান সময় এবং আলোচনার জন্য আপনাদের নিরন্তর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সুধী দর্শক, এমএফআইদের কার্যক্রম এবং অর্থনীতিতে তাদের অবদানের খানিকটা ধারণা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা আলোচনাটি উপভোগ করেছেন। আবারও দেখা হবে আরও কিছু কথা নিয়ে অন্য একটি প্রতিষ্ঠান বিষয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।